বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা এক মহা সংকটের নাম। গোটা পৃথিবী জুড়েই অস্থিরতা, অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠা, প্রতিটি মানুষের মৃত্যুর ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। কিন্তু এর মধ্যেও আরও নানান সংকট তৈরি হচ্ছে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা সংকট পৃথিবীতে তৈরি করছে। এই সংকটকালে নানা সংকটে বাঙালি জাতি, বাংলাদেশিরা ঘুরে দাঁড়িয়েছে এবং দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এক ধরনের আলোচনা বহু বছর ধরেই আছে যে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এখন রোল মডেল। গোটা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। এবং করোনা যখন আসলো তখনও মনে হলো আমরা বোধহয় রোল মডেলই এবারও হব। প্রাথমিক অবস্থায় এটি মনে হয়েছে এবং সবাই যেরকম বলছিলেন যে আমাদের প্রস্তুতি আছে, আমাদের এখানে আসবে না, আমরা সব নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো, সেরকমটি মনে হচ্ছিল। কিন্তু সেই রোল মডেল আমরা কতটা হচ্ছি সেটি একটি প্রশ্ন। উল্টো দিকে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা আসলে ভাবমূর্তির নতুন করে কোনো সংকটের মধ্যে পড়তে যাচ্ছি কিনা। আমরা কুয়েতের দিকে যদি তাকাই, আমরা ভিয়েতনামের দিকে যদি তাকাই, ইটালিতে, জাপানে এখন বাংলাদেশিদের নিতে চাইছে না। সেনজেন ভিসা যে সুবিধার মধ্যে আমরা বাংলাদেশ ছিলাম, এখন বাংলাদেশকে ইউরোপিয়ানরা সেই সুবিধা দিতে চাইছে না। বাংলাদেশ কি নতুন করে ভাবমূর্তি সংকটে পড়তে চাইছে কিনা, বাংলাদেশের ভেতরে কোনো আস্থার সংকট তৈরি হচ্ছে কিনা, এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার পান্থপথের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য, এটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব একসময় পালন করেছেন প্রফেসর আব্দুল মান্নান, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই করোনা কালকে কেমন দেখছেন, এবং আমি যে প্রশ্নটা সূচনায় আসলে রাখতে চাইছি আপনাদেরকে, যে আমরা কি আরও একবার রোল মডেল হচ্ছে কিনা, বা সবাই আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে কিনা যে আমরা একটা কঠিন পরিস্থিতিকে মোকাবেলা সফলভাবে করতে পারলাম, নাকি আমরা নতুন করে নানান সংকটে, ভাবমূর্তির সংকটে পড়তে যাচ্ছি। একদিকে আমরা অর্থনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশ আছে, সে কথা বলছি, অন্যদিকে আমাদের বাজেট দেখলে মনে হচ্ছে যে আমরা এই মুহূর্তে এই সংকটকালে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ অর্থনীতির একটা দেশ। সো একটু সব মিলিয়ে, সময় যেহেতু সীমিত, আমি আগেই বলেছি আপনাদেরকে একটু শুনতে চাই, আমি বেশি কথা নিজেও বলতে চাই না। প্রফেসর আব্দুল মান্নান। আপনাকে ধন্যবাদ। আসলে ব্যক্তিগত একটা কৃতজ্ঞতা আপনার প্রতি আমার, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার জন্য দীর্ঘদিন আমি বাইরে যাইনি, এবং তার ফলে আপনার সঙ্গে বা তৃতীয় মাত্রার সঙ্গে আমার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, মানে ছিল না। সেটা আপনি অনুগ্রহ করে আমার ঘরের থেকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সেই সঙ্গে আপনি যে প্রশ্ন রেখেছেন, এটা একটা বৃহৎ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি বলছি, যারা করোনাতে চিকিৎসা নিয়ে বা চিকিৎসা না পেয়ে মারা গেলেন, তাদের আত্মার প্রতি আমি শান্তি কামনা করছি, এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি যেটা বলছেন যে রোল মডেল তো হতে আমরা পারলাম না এবার, কারণ এখন যে হারে করোনা বেড়ে যাচ্ছে এবং করোনার মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে করে আমাদের রোল মডেলের দাবিটা আর আমরা করতে পারছি না। কারণ আমাদের নানান রকমের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শেখ হাসিনা নিজে একান্তভাবে চেষ্টা করলেও আমরা তাকে সাহায্য করতে পারছি না, আমাদের হাসপাতাল সাহায্য করতে পারছে না, আমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সাহায্য করতে পারছে না। এই সমস্ত কারণে এই রোল মডেলের যে একটা সম্মান, রোল মডেলের যে একটা চিহ্ন আমাদের মধ্যে ছিল সব ক্ষেত্রেই, সেটা এখন আর আমাদের মধ্যে সেরকম নাই। তবে সারা পৃথিবীব্যাপী যখন এই মহামারীর শেষ কবে হবে, মহামারীতে কাদের নেবে, কতজনকে নেবে, কিভাবে নেবে, সেটা এখনো বলা যায় না। আমি নিজেও খুব ভীত সন্ত্রস্ত থাকি, এবং আমি প্রার্থনা করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদের সকলকে নাজাত দেন, পৃথিবীর মানুষকে। কারণ সভ্যতা একটা সংকটের সম্মুখীন হয়েছে, মানব সভ্যতা সংকটের সম্মুখীন। এই সভ্যতার থেকে মানব সভ্যতাকে রক্ষা করতে হলে পারে যে চেষ্টা করার দরকার, সেই চেষ্টা যে হচ্ছে না তা না, সমগ্র পৃথিবীতেই সে চেষ্টা হচ্ছে, কিন্তু এখনো আমরা সফল হতে পারিনি। আমরা পুরোপুরি বলতে পারিনি যে বাতাসে উড়ে আসছে না, আমাদের যে 3 গজ দূরে থাকার জন্য
কাছাকাছি গেলে পরে সংক্রমিত হচ্ছে, এটা নিয়ে নানান কথা হচ্ছে, কিন্তু এখনো ঠিকঠাক ভাবে আমরা কেউ কিছু বলতে পারিনি। তারপরেও আমাদের মানুষ, সাহসী মানুষ, মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, সেই মানুষগুলো সাহসের সঙ্গে করোনাকে মোকাবেলা করার জন্য চেষ্টা করছে। যদিও স্বাস্থ্যবিধি মানার কথা যেটা বলা হচ্ছে লকডাউনে বা এমনিতে জীবনাচারে রাস্তাঘাটে, সেটা আমরা করতে পারছি না। এটা আমাদের মানুষের ঠিক আমি কি বলবো, মানুষের যে উচিত যেটা করা সেটা মানুষ করতে পারছে না। কেন করছেন না? কেন সহজভাবে এটাকে নিচ্ছেন, মহামারীটাকে কেন সিরিয়াসলি নিচ্ছেন না সবাই? এটা আমার একটা জিজ্ঞাসা। তবে আমি মনে করি যে দেশবাসীকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালাচ্ছে। এখানে কারুর কোনো এই 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 সম্পর্কে কারুর কোনো প্রশ্ন থাকার কথা না। উনি চেষ্টা করে যাচ্ছেন। জি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কিছু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করছেন উনি নিজে, কিন্তু তারপরেও আমাদের অভিযোগ থেকে যাচ্ছে, এবং অভিযোগগুলো শুধু অভিযোগ নয়, অভিযোগগুলো যথার্থ। সেই জন্য আমরা আশা করব যে রোল মডেল না হলেও আমরা যেন সুহালে আমাদের মানুষকে এই করোনার মহামারী থেকে মুক্ত রাখতে পারি, সুস্থ রাখতে পারি, এই প্রার্থনা আমাদের অবশ্যই থাকবে। জি, আসবো আবার আপনার কাছে। শাহাদাত রহমান ঢালী, আমি একদিকে বলছিলাম যে রোল মডেল হতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা একটা প্রশ্ন। অন্যদিকে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বেশ ভাবমূর্তির বড় সংকট তৈরি হচ্ছে। আমি কুয়েতের কথা উল্লেখ করলাম, একজন সংসদ সদস্যের কথা জানেন আপনি। ভিয়েতনামে বাংলাদেশে দূতাবাসকে কেন্দ্র করে খানিকটা অস্বস্তিকর পরিবেশের কথা আপনি জানেন। ইটালিতে এখন কোনো বাংলাদেশিকে নিতে চাইছে না, আপনি জানেন। যারা আছে তাদেরকে জাপান, ফেরত পাঠিয়ে দিচ্ছে। জাপান কাউকে অ্যাকসেপ্ট করছে না বাংলাদেশ থেকে। সেনজেন ভিসার কথা আমি উল্লেখ করলাম, এই সুবিধা আমরা দীর্ঘদিন পেয়ে এসেছিলাম, সেটি এখন আর দিতে চাইছে না। তো সব মিলিয়ে এবং ভেতরে আমরা দেখছি যে এই সংকটকালও অনেক কিছুই বদলায়নি। এখন সেই দুর্নীতি দীর্ঘকাল ধরেই আছে। কেউ হয়তো বলবেন পরিস্থিতি আগের চাইতে ভালো হয়েছে, কেউ বলবেন আরও খারাপ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কোভিড-19 কালও সেই রিলিফের দুর্নীতি বলি, হসপিটাল কেন্দ্রিক দুর্নীতি বলি, আর নানান কিছু, খাবার দাবার এটা সেটা নিয়ে নানান কিছু যা হচ্ছে। আগে তো আমরা বালিশ, এটা 2000 সেটা, টাকার পর্দা, কলা কিনেছি। সেগুলো শুনছি। এখনো সেটা বন্ধ হচ্ছে না। তো সব মিলিয়ে যা হচ্ছে, এই একদিকে ভাবমূর্তি সংকট, অন্যদিকে কোনো আস্থার সংকট তৈরি হচ্ছে কিনা, না আমাদের রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে জনগণের সম্পর্ক নিবিড় হচ্ছে, একটু বুঝতে চাইছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে জিল্লুর। আহ, আপনাকে বা আপনার মতো যারা সংবাদ মাধ্যম কর্মী এই জাতির এই সংকটময় সময়ে যেভাবে আপনারা জীবনকে বাজি রেখে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমি বলবো কিভাবে বাঁচিয়ে রেখেছেন। আমরা যারা অপ্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বাসায় আছি, আমাদের বাসায় থাকতে থাকতে রক্ত সঞ্চালন প্রায় বন্ধই হয়ে যায়। এই সঞ্চালনটাকে আপনারা কিন্তু চালিয়ে রেখেছেন এই গণমাধ্যম। সেই জন্য আপনাদেরকে, আপনি সহ গণমাধ্যমের সকল কর্মীদেরকে ধন্যবাদ। আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এন্ড হ্যাটস অফ। আপনি যে ভাবমূর্তির কথা বলেছেন, আসলে সমস্যাটা ভাবমূর্তির না, সমস্যাটা কমিটমেন্টের। যে এই ধরনের সিচুয়েশনে যে রাজনৈতিক যে কমিটমেন্ট দরকার, সেই কমিটমেন্ট আমাদের ছিল না বলেই আজকে প্রথম থেকেই দেখেন একটা অবব্যবস্থা চলে আসছে। যখন আমাদের এখানে মার্চের 8 তারিখে প্রথম কোভিড ধরা পড়লো, তো অনেকেরই রাজনৈতিক নেতা বা সরকারি দলের অনেক নেতাদেরকেই বলতে শুনেছি যে বাংলাদেশকে কোভিড পাবে না, বাংলাদেশে আমরা আওয়ামী লীগ, আমাদের নেত্রী, এগুলো মানে এই যে জিনিসটাকে হেয় করে দেখার যে প্রবণতা, এই প্রবণতার কারণে স্যার যথার্থই বলেছেন যে এখন আমরা কিন্তু 4 মাস পরেও সর্বোচ্চ পর্যায়ে আসতে পারিনি। এই যে কারণ, এই কারণ কি? প্রথম থেকে যেটা যে অপব্যবস্থা, এই অপব্যবস্থা, ল্যাক অফ কোঅর্ডিনেশন, এগুলো কারণ হচ্ছে একটাই, সেটা হলো
যে রাজনৈতিক যে কমিটমেন্ট, জনগণের প্রতি এদের কোনো কমিটমেন্ট নাই। যদি থাকতো তাহলে সকলকে আস্থায় নিয়ে, সকল বলতে এই ধরনের সংকটে আমরা জানি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বুদ্ধিজীবী সকলকে আস্থায় নিয়ে সরকার এগিয়ে যেত। কিন্তু সেটা না করে তারা এখানেও একলা চলো নীতি গ্রহণ করেছে। আপনারা দেখেন, এই কারণে দেখেন কেরালাতে, ভারতের কেরালা তারা হয়েছে, যারা কমিউনিটিকে তারা ইনভলভ করতে পেরেছে। তাইওয়ানে শুধু ইনভলভমেন্ট না, কেরালার আরো কতগুলো দিক আছে। কেরালার পঞ্চায়েত সব এডুকেশন সিস্টেম বা শিক্ষা, 100%। কেরালার হেলথ সিস্টেম অন্য আমি বললাম যে যেকোনো অতটা অঞ্চলের না চেয়ে হলেও better। আমরা যদি সমস্ত কমিউনিটিকে এখানে কিন্তু ইনভলভ করা হয়নি, হ্যাঁ, ইনভলভ করতে পারিনি, বা আমাদের সেই সদিচ্ছা নাই। সদিচ্ছা ছিল না বলেই এটা সম্ভব হয়নি। যদি সম্ভব হতো তাহলে হয়তো আমরা এই অবস্থায় আজকে পতিত হতাম না। তারপরে আজকে টেস্টের অবস্থা দেখেন, 10 লাখে 5,000 কত জনের টেস্ট, অর্থাৎ বিশ্বের 251 জনের মধ্যে আমাদের নাম্বার টেস্টে 147। কেন? যেখানে প্রথম থেকেই হু বলে আসতেছে টেস্ট টেস্ট এন্ড টেস্ট, আমরা কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই করিনি। এখনো পর্যন্ত টেস্টের সরকার বারবার বলছে, প্রথম দিনই একটা সংস্থাকে টেস্টের দায়িত্ব দিল, আর কাউকেই দিল না। এবং যে সংস্থাটি এটার জন্য উপযুক্ত নয়, তারা হলো একটা গবেষণা প্রতিষ্ঠান, তারা টেস্ট তাদের কাজ না, অথচ তাদেরকেই টেস্ট করার 1 নম্বর দায়িত্ব। যে যেটা কাজ নয় তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। কাজে কিভাবে আপনি রেজাল্ট পাবেন? পাওয়ার কোনো কথাই নেই। 44টা কমিটি হয়েছে, কমিটির সদস্য ওরা অনেকে জানেন না যে কমিটির যে সদস্য, এক একজন 5-7টা কমিটি, এই কমিটির মিটিংই হয় না এই পর্যন্ত। 3-4টা মিটিং হয়েছে, আর পরে হয়নি। এবং এই জন্য আপনার আওয়ামী লীগের সাংসদ একরামুল করিম চৌধুরী তার ফেসবুকে কি লিখেছেন? উনি লিখেছেন যে এটা কিসের কারবার? আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্টাডি কমিটির মেম্বার, আমি জানি না এটা কিভাবে চলছে, এটা কে চালায় আমি জানি না। এটা ওনার বক্তব্য, এটা ওনার বক্তব্য। সেটা তো স্বাস্থ্যমন্ত্রী যিনি জাতীয় কমিটির প্রধান, তিনিও তো একবার বললেন যে কিভাবে কি হচ্ছে আমি নিজে জানি না। যদিও তিনি এর থেকে দায়মুক্ত দিতে পারেন না, বাট তিনি সবচেয়ে দুর্ভাগ্য, প্রধানমন্ত্রী স্বয়ং যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে উনি পদক্ষেপ নিয়েছেন, এই জন্য ধন্যবাদ, উনি বারবার বলেছেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে কন্ট্রাডিক্ট করছে বারবার। এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, এখানে কারা? এই যে এখন একটি হসপিটাল নিয়ে কথা হচ্ছে, শুনে ধন্যবাদ আপনাকে। এই যে হসপিটাল নিয়ে কথা হয়েছে, এর কাহিনী তো 2014 সালে শেষ হয়ে যেত। আজকে পর্যন্ত তো এটা আসার কথা না। 14 সালে তার লাইসেন্স শেষ হয়েছে। তাহলে যদি সেদিনই তাকে বন্ধ করে দেওয়া হতো, তাহলে আজকে এত নাটক আমরা দেখতাম না, এত ঘটনা আমরা দেখতাম না, এত দুর্নীতি আমরা দেখতাম না। তাহলে কারা 14 সাল থেকে এ পর্যন্ত তাকে চলতে সাহায্য করলো? তাদের বিরুদ্ধে মামলা হয় না কেন? তাদেরকে গ্রেপ্তার করা হয় না কেন? আবার এর সাথেই চুক্তি করলো স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর, যারা চুক্তি করলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না? কেন শাহেদকে, শুধু শাহেদকেই গ্রেপ্তার করা হবে? কারণ এই শাহেদ বানাইছে কারা? এরা শাহেদকে এই পর্যায়ে নিয়ে আসছে। কাজেই এদেরকে ধরা হোক আগে, শাহেদকেও ধরুক, এদেরকেও ধরা হোক, কিন্তু এরা তো ধরা ছোঁয়ার বাইরে। আপনার যে দুর্নীতি হয়েছে এর আগে, এই দুর্নীতির বিরুদ্ধে কিনার, মাস্ক কিনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলাতে 4 জন ডাক্তার বন্দী হয়ে গেছে। তারা কত শক্তিশালী আপনি দেখেন। এর আগেও আপনি দেখছেন পত্রপত্রিকা অনেক লেখা হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো, আবার স্বাস্থ্যমন্ত্রী এটাকে সাফাই গান। তো উনি নিজেও তো ডেঙ্গু প্রকোপের সময় মালয়েশিয়া ভিজিট করেছিলেন। দুর্ভাগ্য আমাদের, নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী যখন এই কোয়ারেন্টাইনের ভেঙে উনি সি বিচে গিয়েছিলেন, এটার সমালোচনায় তিনি পদত্যাগ করেছেন। যদিও আমাদের কোনো পদত্যাগের কালচার নাই, করবেনও না কোনোদিন, এবং দুঃখ প্রকাশ করবেন না। আপনি জানেন যে একজন যে ডাক্তারের স্ত্রী, ওনারা 5টা হসপিটালে যাওয়ার পরও মারা যায়। তার ফেসবুকে তার ছেলের সেই তার যে কান্না,
আপনারা জি, দেখেছেন। হ্যাঁ, আসছে। তারপরে আরেকজন হসপিটাল কর্মকর্তা তার ফেসবুকে লিখেছেন, আমার মার মৃত্যুতে আমি শোকাভুক্ত নই, আমি ক্ষুব্ধ। এরপরেও কিন্তু আমাদের এদের কিন্তু টনক জি, নড়ে না। প্রফেসর আব্দুল মান্নান, এই যে বাংলাদেশ অনেক এগিয়েছে, অনেক অর্জন, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বের হয়ে মানে উন্নয়নশীল দেশের তালিকায় ঢুকছে, নানান সার্টিফিকেট আছে, কিন্তু কোন সমাজ আসলে আমরা নির্মাণ করছি? আমি যদি সমস্ত কিছু ঠিক ধরেও নিই, যদিও বাংলাদেশের অর্থনৈতিক অব্যবস্থাপনা বা শৃঙ্খলা এগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, বা যে হিসেব নিকাশ সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, সেগুলো যদি আমরা বিবেচনায় নাও নিই, কোন ধরনের সমাজ তৈরি হলো? এবং কোভিড কালে এরকম একটা মহামারীর কালে যে যা দেখছি, অন্যান্য সময় তো এগুলো দেখাই যায়, মানে এর জবাব কি? এটিকে আপনি তো একজন মানে আসলে অধ্যাপক, জি, মানে এর জবাব কি হবে? আসলে আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এই জন্য নেই যে আমি আপনার মতো আমি নিজেও খুব সংক্ষুব্ধ হয়েছি, এবং আমি এই কথার উত্তর দেওয়ার আগে আমি একটু ঢালি সাহেবের কথাই যাব, যে উনি আমাদের ত্রুটি ধরেছেন, আমাদের ত্রুটি আছে বলে ত্রুটি ধরেছেন, তাতে আমি কিছু বলি না। কিন্তু ওনারা অপোজিশন হিসাবে ওনাদের যে কাজ করার কথা ছিল বিন্দুমাত্র ওনারা করতে পারেননি। ওনারা শুধু রিজভী সাহেবের উপর নির্ভর করে একটা স্টেটমেন্ট করা সকালবেলায় হাদিস পাঠ করার মতো আর কিছু ওনারা করেননি। কারণ ওনাদের দাঁড়ানো উচিত ছিল, এই সুযোগটা ওনারা হারালেন। যে মানুষের পাশে যে দাঁড়াবেন, সেই মানুষের পাশে ওনারা দাঁড়াতে পারেননি। আর আপনি যে কথাটা বললেন যে আমরা কোন সমাজ নির্মাণ করতে যাচ্ছি, আমরা, এটা খুবই দুর্ভাগ্যজনক নির্মাণ যে করেছি আমরা আসলে। ভালো সমাজ নির্মাণ করেছি। সেই নির্মাণ করাটার পেছনে যে নির্মিত হয়েছে, কিন্তু তার ভিতরে সমস্ত অন্তঃসার শূন্য। সেখানে কোনো মানবতা নেই, সেখানে শুধু টাকা আর টাকা আর টাকার খেলা। টাকা পাঠানো, টাকা নেওয়া, টাকা নিয়ে যে মানুষের শান্তি। যেমন ওই শাহেদের কথা বলা হলো, রিজেন্টের স্বত্বাধিকারী, তাকেও আমি আওয়ামী লীগ অফিসে দেখেছি, আপনি আপনার অফিসেও, আপনার এখানেও দেখেছি, বিভিন্ন জি, এম্বাসিতেও আমি তাকে দেখেছি। কিন্তু তার মতো একটা লোককে আমরা প্রশ্রয় দিয়েছি, কিভাবে দিয়েছি সেটার আজকে তো প্রশ্ন আমারও। এবং সেই প্রশ্নের উত্তর যদি না, কখনো আসে, আমরা তাহলে পরে আমরা আমরা, আমরা তো ধরেন রাজনৈতিক পরিচয় বিবেচনায় যে কাউকে ডাকি, কে দুর্বৃত্ত কে বা ভালো মন্দ সেটি তো দেখবার বিষয় আমার নয়। যারা প্লেয়ার, যারা এক্সপার্ট, যারা বিভিন্ন দলকে প্রতিনিধিত্ব করেন, যারা সরকারকে প্রতিনিধিত্ব করেন, তাদেরকেই আমরা ডাকি, বা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করেন। আমরা তো এখানে ঠিক কাউকে শুদ্ধ করবার জন্য বসিনি, বরং যদি কেউ অশুদ্ধ থাকেন তাকে প্রশ্নের আওতায় আনাটা হচ্ছে আমি আমাদের কাজ। আমি আপনাকে আমি আপনাকে তাকে শুদ্ধ করবার জন্য আপনি তাকে ডেকেছেন তা আমি বলছি না। জি, জি। কিন্তু সাধারণত এখানে আমরা যারা না, রাজনৈতিক আমরা দেখছি কর্মী গত কয়েকদিন ধরে এবং প্রচারণা হচ্ছে রাজনীতির সঙ্গে সে কোন সংশ্লিষ্ট, কোন শোতে গেল, বা টেলিভিশন শোতে, উনি তার রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিভাবে গেছে? তাতে কিছু শাহেদ, কিছু যায় আসে না। না না, শাহেদ প্রত্যেকটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিভাবে থাকে। ইভেন কি র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে সে ছিল, সেই ছবি আমি সব জায়গায় দেখেছি। ছিল, এমন কোনো জায়গা নেই, পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কোনো জায়গা নেই। জি, প্রফেসর মান্নান, আপনি তার কন্টিনিউ মানে করুন। তার, মানে আমি না বলছি, আমি কন্টিনিউ করছি এই হিসাবে। জি, জি, না আপনি আপনি ঠিকই, আমি 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 বলছি যে যে সমাজ আমরা করেছি, শাহেদের সমাজ, শাহেদের দেরকে নিয়ে যে সমাজ আমাদের হয়েছে, এটা আমরা অর্থনৈতিকভাবে আহ, উন্নয়নের যতই অগ্রসর হই না কেন, এটার কোনো উত্তর দেবার মতো আমাদের উত্তর নেই। শাহেদ, কারণ এটা শাহেদ, পিপুল, মিঠু। পিপুল, হ্যাঁ পিপুল এমপি, হুম, মিঠু তার বউ, পিপুলের বউ পর্যন্ত এমপি হয়ে যায়। হুম, হুম। এটা চিন্তার বাইরে। যদি এগুলোর কোনো সুরাহা না হয়, এগুলো যদি কোনো বিচার না হয়, এবং লোকে এমনি ঠাট্টা করে বলছে যে এই সমস্ত বদলোকগুলোকে করোনা চেনে না, আমি তা বলছি না, করোনা কাউকে যেন না চেনে সেটাই আমার কথা। কিন্তু আমাদেরকে আমাদেরকে আমরা যারা প্রশাসনকে নিয়ে, বা আমার সরকার, আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকার যদি আজকেই নেত্রী বলেছেন যে কুয়েতের সঙ্গে কথা হবে, কুয়েতের যদি অধিবাসী হয়ে থাকে, সে ন্যাশনালিটি নিয়ে থাকে, তাহলে পরে তার
এই এমপি সিজ হয়ে যাবে, বাট মিস্টার এমপিশিপ প্রফেসর বাতিল মান্নান, হয়ে যাবে। প্রফেসর মান্নান, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই। এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে তার নাগরিকত্ব আছে কি না। বাংলাদেশে তো একটা পররাষ্ট্র দপ্তর আছে, কোন দেশের নাগরিকত্ব বাইরের লোক বিদেশিদের দেয়া হয় দেয়া না হয় এই জ্ঞানটুকু কি আমাদের রাষ্ট্রের নেই? এই প্রশ্নটা আমি রাখতে চাই। মানে এটি হয়তো আপনার আমার না থাকতে পারে, আমি কিন্তু বাংলাদেশে একটি পররাষ্ট্র দপ্তর আছে, তাদের এই মানে সেখানেই তো এটি সুরাহা হয়ে যাওয়ার কথা। এবং আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ বাইরের দেশের কাউকে নাগরিকত্ব দেয় না। জি, আপনি বলুন। যদি না দিয়ে থাকে তাহলে পরে তাকে তার মিসকন্ডাক্টের জন্য তাকে আইনের সাংবিধানিক যে আইন, সেই আইনের আশ্রয়ে তাকে নিয়ে এসে তাকে যদি সাজা দেওয়া না যায়, তাহলে পরে সংসদে যারা আজকে বসে আছেন তাদের মান, আমাদের মান তো থাকেই না, তাদের মর্যাদা কোথায় থাকে এটা। এবং আপনি যেটা বলেছেন যে আমাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেন, তারা যা করেন, তারা ভালো পোস্টিং এর জন্য অপেক্ষা করেন। তারা তো কাজ করবার জন্য ওখানে পোস্টিং নেননি, তারা নিয়েছেন ভালো ভালো পোস্টিং নিয়ে তার ছেলেকে তার মেয়েকে প্রতিষ্ঠা করা, নিজে অর্থবিত্তের মালিক হওয়া, যদিও সবাই না কিন্তু অধিকাংশ করে। এবং আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা প্রতিনিধি, অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত যারা যায়, তাদেরকে নিয়ে মিডল ইস্টে বহু সমালোচনা আছে। কারণ আমাদের শ্রমিকরা গিয়ে তাদের কাছে কাহিনী আছে, আমাদের শ্রমিকরা গিয়ে তাদেরকে ঘুষ দিতে হয়, আমাদের শ্রমিকরা একদিনের জায়গায় 5 দিন যেতে হয় একটা ভিসা রিনিউ করার জন্য, অথচ ভারতবর্ষে পাশে রবিবারের দিনও তাদের এম্বাসি খোলা থাকে এবং তাদের কোনো লোক ফেরত যাবে না, যেদিন দিনে দিনে তাদের হয়ে যাবে। এই কথাটা আমি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে যখন বিরোধী দলের নেত্রী হিসেবে বিদেশে গেছিলাম তখন আমেরিকাতেও ওই কথাটা উঠেছিল, কিন্তু উনি রাষ্ট্র সরকার প্রধান হওয়ার পরেও এখন পর্যন্ত এই জিনিসটার কোনো সুরাহা হয়নি। যদিও নিউ ইয়র্কের ডাইরেক্ট প্লেন তখন পাঠানো হয়েছিল, যদিও এখন সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এইগুলো সুরাহা হয়নি। এগুলো আমরা ভালো সমাজ বিনির্মাণ করতে পারিনি। জিল্লুর সাহেব, এই বেদনা আমাদের সকলের, এই বেদনা শুধু আওয়ামী লীগকে দোষ দিলে হবে না, বিরোধী দল, আমরা সবাই মিলে এই দেশের যারা অধিবাসী, আপনি আমি আমরা সবারই এই বেদনা যে আমরা এত কিছু করলাম এবং এই কিন্তু অভিভাবকদের দায়িত্ব একটু বেশি নিতেই হবে। সন্তানের হলে হয়তো সব অভিভাবক সবসময় দায়ী হন না, কিন্তু অভিভাবকদের দায় নিতে হবে। তো রাষ্ট্রের নাগরিকদের কোনো সমস্যা থাকলে, চারিত্রিক দুর্বলতা থাকলে, সমস্যা থাকলে, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, রাজনৈতিক নেতৃত্ব, তাদের তো কম বেশি দায় নিতে হবে। আমি মনে করি, দেখুন, আমাদের মন্ত্রণালয়ের কর্মপন্থা লেখা আছে, লিখিত আছে, সাংবিধানিক ভাবে লিখিত আছে, বিজনেস রুল অফ বিজনেস দেওয়া আছে। তারপরেও কোনো কিছু করতে গেলে বলে যে প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। কেন বাবা আপনি প্রধানমন্ত্রীর নির্দেশে করবেন? ওখানে তো আপনার রুলস অফ বিজনেসে আপনার পাওয়ার দেওয়াই আছে। এবং সব মানুষ বাদ দিয়ে শুধু একটি মানুষের উপর আমরা নির্ভর করছি। এই নির্ভরতার কারণেই আমাদের কোনো কিছুই ভালোভাবে হচ্ছে না। সবাই আমরা উঠি সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত, সকলেই শেখ হাসিনা কি করছেন, শেখ হাসিনাকে কেউ ফকিরে ভিক্ষা পাচ্ছে না, তাও কেন ভিক্ষা পেল না সে কথাও শেখ হাসিনার কাছে নালিশ যাচ্ছে। এটা কিন্তু দেশ এবং জাতির জন্য কল্যাণকর এবং শুভ কিন্তু নয়, এটা আমরা বুঝছি। এবং এর জন্য কোনো জারি গান বা এর জন্য কোনো জয়গাথা শেখ হাসিনারকে আমি গাচ্ছি না, কিন্তু শেখ হাসিনা আমার মনে হয় খানিকটা নিরুপায়ও। কারণ তিনি নিজে একাই সব করছেন, তার সাথীরা কেউ বিদেশে চলে যাচ্ছেন পরিবার দেখবার জন্য। এগুলো তো শুভ লক্ষণ না, মানুষ এগুলোকে চায়নি। আমার ভাই বলেছেন যে ডেঙ্গুর অসুস্থ রুগী রেখে স্বাস্থ্যমন্ত্রী প্রমোদ ভ্রমণে যান। তো এগুলো যদি হতে থাকে তাহলে দেশের ভালো হবে কি করে, কল্যাণ হবে কি করে? এটা তো আমি অবশ্যই আপনার সাথে একমত করি। আসবো প্রফেসর আপনার কাছে। ধন্যবাদ। মিস্টার ঢালী, যদিও স্যার বিরোধী দল হিসেবে আমাদের উপরে কিছু দায়িত্ব চাপিয়েছেন, আমরা বলবো না যে বিরোধী দল আমরা সঠিকভাবেই সব দায়িত্ব, তবে আমরা আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই। দৃশ্যতা আছে, অদৃশ্যমান। করোনার সময় সবকিছু দৃশ্যমান হয় না, কারণ দেখেন স্যারকেও আপনার ইন্টারভিউ নিতে হচ্ছে এইভাবে, স্যার আসতে পারছে না চাইলেই। তো করোনার সময় তো কিছু অদৃশ্যমান থাকবেই।
তো তারপরও বলবো যে আমরা ত্রুটির ঊর্ধ্বে নই, তারপরও বলবো যে আমরা সমালোচনার ঊর্ধ্বে নই। তবে অভিভাবক হিসাবে, রাষ্ট্রের অভিভাবক যারা, যে সরকারি দল, তাদের দায়িত্বটাই হচ্ছে প্রধান। হ্যাঁ, এখানে আমি আরো দু একটা কথা এর সাথে যুক্ত করতে চাই যে মানে সমসাময়িক সামনে কোরবানি, দেখেন আমরা কত এখনো পর্যন্ত অলরেডি ডিসিসি 29টা হাট টেন্ডার ডেকেছে। কি কারণে? বাণিজ্য আছে তো। এটা তারা বলছে আপনার একটা হাট অলরেডি আপনার গত বছর মিডফোর্ড এবং জেনারেল হসপিটাল, এদের ওই এলাকাটা আপনার একটা উৎসব মুখর পুরা এলাকা হয়ে যায় যখন এই তিনটা জায়গা তারা সিলেক্ট করছে। নয়াবাজার, তিনটা মেডিকেল কলেজের সামনে, তিনটা মেডিকেল যেখানে কোভিড পরীক্ষা হয়, নন কোভিড হয়। হ্যাঁ, কিভাবে দায়িত্বহীন তারা, এই যে দায়িত্বহীন, এখনো এটা বন্ধ করে না তারা। এটা বন্ধ না করলে আপনি জানেন যে কোরবানির সময় কোরবানির গরুর মালিক এখানে এইখানে ফটকা বাজারি, পাইকারি, রাখাল থেকে এই যে একটা ক্রেতা, আমরা আবার ক্রেতা যারা আছি তারা গরুর দাম না গরুর দাঁতও তো দেখতে চাই। হ্যাঁ, তো এই যে একটা একটা যজ্ঞ হবে, সেখানে কিভাবে সরকার দায়িত্বহীনতার মতো বলে যে মেনেই, স্বাস্থ্যবিধি মেনেই, করোনা বিধি মেনেই হবে। এর আগেও তো ওনারা বারবারই দিয়েছেন, গত ঈদে দেখেছেন ওনারা বারবার এরকম নোটিশ দিয়েছেন। এগুলো হয় না, এটা হবে না, এবং এটা একটা ভয়ঙ্কর সিচুয়েশনের দিকে যাচ্ছে। অনতিবিলম্বে বন্ধ করা উচিত। শুধু এটাই নয়, এই ঈদে এখান থেকে ঢাকা থেকে যাতে লোক দেশে যাইতে না পারে, দেশের গ্রামে যেতে না পারে, এটা একদম বন্ধ করা উচিত। গতবার তারা চেষ্টা করে পারে নাই, কারণ এখানে দায় সারাভাবেই সব কাজ চলছে, কেউ দায়িত্ব নিয়ে কাজ করে না, আর প্রশাসন দিয়ে সব কাজ হয় না। এটার জন্য দরকার কমিউনিটি। আপনি দেখছেন একজন কমিশনার, সে কি দায়িত্ব, খুরশেদ আলম, আই স্যালুট হিম, নারায়ণগঞ্জের, আই স্যালুট হিম। তার নিজ দায়িত্বে সে কতজন করোনা রোগীকে, 53 জন পর্যন্ত এ পর্যন্ত করেছেন, আই স্যালুট হিম। হ্যাঁ, তো আজকে আবার আরেকটা জিনিস দেখেন, মরার উপরে খাড়ার ঘা, আপনার 26টা পাটকল এই করোনার সময় বন্ধ করে দিল। অথচ আজকে যিনি প্রধানমন্ত্রী, যখন বিএনপি সরকার আদমজি জুট মিল বন্ধ করে দিয়েছিল, উনি সংসদে বক্তব্য দিয়েছিলেন যে মাথা ব্যথা হলেই কি মাথা কেটে দিতে হবে। তা আজকে জানি না এই মাথা ব্যথায় উনি মাথা কেটে দিচ্ছেন কেন। আমি বিশ্বাস করি উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। কারণ এই মিলগুলো বন্ধের কারণ শুধু আমলাদের দুর্নীতি, বিজিএমসির দুর্নীতি, এর সাথে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। এটা বিএমআরই করা হোক, যেই টাকা তাদেরকে দেওয়া হবে করা হোক, এটা অনতিবিলম্বে বন্ধ করা হোক। না হলে 60,000 30,000 আছে রেজিস্টার্ড শ্রমিক, আর আনরেজিস্টার্ড যারা আছে ডেইলি বেসিসে আরো 30,000, এরা কোথায় যাবে? এরা এমনি 3 মাস যাবত না খাওয়া, বেতন পায় না। আমি আবেদন করব প্রধানমন্ত্রী, আপনি এটা বন্ধ করুন। এটা হারাকিরি খেলা হয়ে যাচ্ছে, এটা বন্ধ করা উচিত এই করোনার সময়। আর আরেকটা কথা বলবো, সরকারের এখনো বোধোদয় হওয়া উচিত। আমি মনে হয় যে তারা কুম্ভকর্ণের ঘুমে আছে, তারা এখনো বুঝতে পারছেন না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এবং এই ভয়াবহতা যদি একটা পর্যায়ে এমন হবে সরকার হাত ছেড়ে দিবে। বিরোধী দল সজাগ থাকলে তো আর সরকার ঘুমিয়ে থাকতে পারে না। হ্যাঁ, বললাম যে বিরোধী দল সজাগ থাকলে তো সরকার আর ঘুমিয়ে থাকতে পারে না। এটাও ঠিক, আমাদের দেশের বিরোধী দলের তো দুর্বলতা আছেই। ওই যে আমি এই প্রসঙ্গে একটা মিনিট যদি দেই, ক্লিফ মিশনের আগে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না আর গান্ধীজি দুইজনেই লন্ডন গেছে। তো সাংবাদিকরা রাতে গেছেন, গিয়ে দেখেন গান্ধীজি তো, উনি তো 8টার পরে জাগেন না, উনি ঘুমাচ্ছেন। তো গিয়া দেখে যে জিন্না কায়েদে আজম জাগনা। তো তাকে জিজ্ঞেস করছে যে আপনার কাউন্টার পার্ট তো ঘুমাচ্ছে, আপনি এখনো জাগনা কেন? তো উনি তখন বলেছিলেন যে ওর জাতি জাগ্রত, কাজে ওর নেতা ঘুমাইলে চলে,
আর আমার জাতি হলো ঘুমন্ত, কাজে তার নেতা তো ঘুমাইতে পারে না। ভালো বলেছেন প্রফেসর আব্দুল মান্নান। আহ, সংকট আরেকটা আসলে সংকট, জি জি উনি আপনি বল। এবং সেই সঙ্গে জি জি আমরা বলুন একটু জীবন বলুন। জীবিকার সমন্বয়ের প্রশ্ন করতে গিয়ে অনেক কিছু এলোমেলো করে ফেলা হচ্ছে এবং সেটিতে জীবনও টিকছে না, জীবিকাও ব্যবস্থা হচ্ছে না। জীবনও হচ্ছে না, জি সেই সম্পর্ক যদি একটু ছোট করে বলেন, এবং কুরবানির ঈদের প্রসঙ্গটাও জি টেনেছেন জি। এবং যথার্থভাবেই মিস্টার ঢালি টেনেছেন, সেই কুদে প্রসঙ্গে যদি একটু। কুদে কুরবানির ঈদে যাব তার আগে উনি জুট মিলের কথা বলেছেন। হুম। ওনার সঙ্গে মানে আদমজি জুট মিলের ওনারা ডিসমেন্টাল করে দিয়েছে। আদমজি জুট মিলকে একদম লোহার দামে বিক্রি করে দিয়েছিলেন বেগম জিয়া, এবং তাদের কোনো গোল্ডেন হ্যান্ডশেকের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের এখানে গোল্ডেন হ্যান্ডশেক হচ্ছে এবং কারুর চাকরি যাচ্ছে না, তারা চাকরি করতে পারবে। এখানে গোল্ডেন বিএমআরিটা করার জন্য যে সময়টা দরকার সেই সময়টার জন্য, এবং সেই জন্য একটা কমিটি করে তাদেরকে টাকা দেয়া হচ্ছে। সেই টাকা দিয়ে তারা না খেয়ে যেন না মারা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ফলে উনি নিজেই নিজের ফাঁদে পা দিলেন। এই কথাটা এই আদমজির সঙ্গে দৌলতপুরের জুট মিলের যে ব্যবস্থাপনা করা হচ্ছে এটা বিশ্ব সংস্থাও মেনে নিয়েছে, তারাও সেখানে তারা সেটা বলেছে। কিন্তু আদমজির মতো এশিয়ার সর্ববৃহৎ জুট মিলকে তারা বিনা পারিশ্রমিক, বিনা টাকা দিয়ে না দিয়ে শ্রমিকদেরকে একদম লক আপ করে দিলেন, তারপরে লকডাউনের মতো হয়ে গেল। এটা আমরা কখনো করতে যাচ্ছি না। আর কুরবানির কথা যেটা বলছেন, এটা ধর্মীয় কিছুটা অনুভূতির ব্যাপার রয়েছে। এখন এটাকে এখনো গভর্নমেন্ট নিজে ঠিক করে বলেনি যে কিভাবে কুরবানিটা হবে। এখানে কিছু আমি দেখি যে ডক্টর আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, তিনি কুরবানি সম্পর্কে আপনার টিভিতেও বলেছেন। তো সেখানে তিনি বলতে চাচ্ছেন যে কুরবানি হোক, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে হোক, কম পরিমাণে হোক ইত্যাদি বলেছেন। আমরা মনে করি না করতে পারলে ভালো হয়, কিন্তু বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের দেশ। এই দেশে অনেক কিছু যদিও কুরবানিটা ফরজ না, তারপরেও ফরজের চেয়ে গুরুত্ব দিয়ে আমরা এই কুরবানিটা পালন করে থাকি। এবার আমরা হজে অংশ নিতে পারছি না, পৃথিবীর অন্যান্য দেশে অংশ নিতে পারছে না, তারপরেও কুরবানি নিয়ে আমাদের একটা সিদ্ধান্তে আসা উচিত। এবং এখন পর্যন্ত আলেম ওলেমারা কুরবানি কি করা হবে সে সম্পর্কে ওনারা এখনো বলেননি। সেই জন্য আমি মনে করি যে আমার ভাই ঢালি সাহেব একটু অপেক্ষা করতে পারেন, যদিও খুব বেশি দিন বাকি নেই, জি কিন্তু তারপরও অনেক দিন বাকি আছে। এটা আপনার হয়ে যাবে। আপনি আর একটা কথা বলেছেন, জীবন জীবিকা এবং বেঁচে থাকা। একদিকে একটু ছোট্ট করে বলতে হবে, সময় নেই আমার হাতে। লকডাউনে থাকা, জি ছোট করে আমি বলছি যে দুটাই খুব প্রয়োজন, তবে জীবন বেঁচে থাকাটাই সবচেয়ে বড়। সেই বেঁচে থাকলেই তো আপনার জীবিকার দরকার হবে। সেজন্য মানুষকে বাঁচাতে হবে। মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষের চেয়ে মহিয়ান কিছু নাই। সেই মানুষকে বাঁচাবার জন্যই যা কিছু করার দরকার সেটা শেখ হাসিনা করছেন, এবং আমাদের সকলকে তার নেতৃত্বে থেকে এটাকে যদি আমরা করতে পারি তাহলে পারে নিশ্চয়ই আমাদের খাদ্যশস্য প্রচুর পরিমাণে হয়েছে, খাদ্যের অভাব হবে না। খাদ্য দিয়ে মানুষ যদি বেঁচে যায়, মানুষকে জি যদি বাঁচানো যায় করোনার হাত থেকে, তাহলে বাইরে তারা অভুক্ত থাকবে না। একবেলা হলেও তারা খেয়ে পরবর্তী ফসলের জন্য তারা অপেক্ষা করতে ধন্যবাদ পারবেন প্রফেসর, এবং আমি আসছি পরবর্তী আপনার কাছে। ফসল তারা ধরতে পারবে। জি মিস্টার ঢালি, যা ছোট্ট করে এক দুই হ্যাঁ, মানে যেটা এক দেড় মিনিটে আমি শেষ করতে বলতে হবে। চাচ্ছি সেটা হলো যে অবশ্যই আমাদের এখানে একদিকে ধর্মীয় বিশ্বাস, আরেকদিকে অর্থনীতি, কিন্তু আমাদেরকে স্মার্টলি ডিসিশন, যেখানে সৌদি আরবের মতো দেশ হজে বিদেশিদের যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে, আমরা কেন পারবো না? কিসের এখানে ধর্মীয় কুসংস্কার? দে আর দি লিডার অফ দি মুসলিম ওয়ার্ল্ড সেই জায়গায়, এবং তারা আমাদের কাবা গৃহের তারা রক্ষক। তারা যদি তাদের দেশে বিদেশ থেকে হজ যাত্রা, যেটা ফরজ এবং নিজের দেশও সীমিত, সীমিত, মাত্র 1-1,500 তারা লোক। যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, স্যার যথার্থই বলেছেন এটা তো ফরজ না, আমরা এমনও তো করতে পারি। কিন্তু আমাদের এই চিন্তা ছিলই না। আমাদের দেশে 2013 সাল থেকে অনলাইন শপিং হচ্ছে। আমাদের ডিসিসি কর্মকর্তাদের চিন্তা, মন্ত্রণালয়ের চিন্তা, একটা ইজারা দিলে এখানে অনেক টাকা অর্থ সমগ্র হয়। স্থানীয় রাজনৈতিক নেতা, এটা একটা নেক্সাস, প্রতি বছর এখানে কোটি কোটি টাকার জি লেনদেন হয়। ওইটাকে, মানুষের জীবন তাদের কাছে বড় নয়, কাজেই তারা ওই ধান্দায় আছে। তারা যদি
মানুষের কথা ভাবতো, তাহলে বিকল্প চিন্তা করতো। আমাদের দেশে এখনো 100টি অনলাইন শপিং আছে, এগুলোকে আমরা উন্নত করতে পারতাম। আমরা যেভাবে জি, ধন্যবাদ। খাদ্য সংগ্রহ করি ঠিক এইভাবে করতে পারতাম, কিন্তু এগুলোতে তো আমরা যাব না, কারণ জি। আমাদের লক্ষ্য টাকা কামানো। তো আশা করি এই যে সংকট, আমরা সকলে মিলে এই সংকট থেকে, আমরা যারা সমালোচনা করি, সমালোচনার জন্য সমালোচনা করি না, আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণের যেখানে মঙ্গল আমরা ধন্যবাদ। সেটা বলি, ধন্যবাদ। এবং আমরা বলতেই থাকবো। প্রফেসর মান্নান, জাস্ট 30 সেকেন্ডসে যদি কিছু যোগ করবার থাকে প্লিজ। আসলে আমি প্রার্থনা করব কায়মনোবাক্যে যেন পৃথিবীর থেকে এই করোনা বিলুপ্তি ঘটে এবং অতি শীঘ্রই যেন আমরা করোনার ওষুধ পাই এবং ভ্যাকসিন পাই। এবং আমরা, উনি একটি কথা বলেছেন যে সকলে মিলে, এই শুভবুদ্ধির যেন আমাদের সকলে উদয় হয়। আমরা যেন সকলে মিলে, দল মত নির্বিশেষে সকলে মিলে এই করোনাকে মোকাবেলা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাহলেই আমার কষ্ট, আমাদের যে হারার যে বেদনা, সেই বেদনার থেকে আমরা অনেকটা রেহাই পাবো, এটাই আমার ধারণা। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আব্দুল মান্নান এবং আমি শাহাদাত রহমান ঢালী, এবং দুই রাজনীতিক, দুটো প্রধান রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে এবং বৈরী সম্পর্ক তাদের দুটো দলের মধ্যে। তারপর অনেক জায়গায় একমত যে আমাদের সমাজটা আসলে দূষিত, এবং এই সমাজ নিয়ে আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন, যেটি নিয়ে নানা রকমের প্রশ্ন বিতর্ক আছে, সেটি করিও, তাহলে আসলে এই সমাজ নিয়ে সেটি বেশি দূর এগুনো যাবে না বা সেটিকে টেকসই করা যাবে না। কাজেই সমাজের উন্নয়নের জন্য যেটি দরকার সেটি হচ্ছে মানুষের মূল্যবোধের উন্নয়ন ঘটানো, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া দরকার, বিধি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সেগুলোর যথাযথ প্রয়োগ করার দিকে মনোযোগ দেওয়া দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো দরকার এবং সেটিকে সময়োপযোগী করা দরকার, আমাদের স্বাস্থ্যখাত বিশেষ করে জনস্বাস্থ্যের দিকে অনেক অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।